অর্থাৎ আমি শুভাশিস ঘোষ এবং আমার সঙ্গে আছে আমার স্ত্রী সুজাতা। আমরা আজকে এখানে এসেছি আপনাদের সঙ্গে কথা বলার জন্যে। মানে উদ্দেশ্যটা হচ্ছে আমাদের গল্প বলা। মানে এই বিজনেস আপনারা সবাই শুরু করেছেন, শিখছেন, অনেকটা হয়তো শিখেওছেন, কি করতে হবে সেটা জানেনও, কিন্তু আরেকটু হয়তো সুবিধে হয় এরকম কিছু লোকের কাছ থেকে গল্প শুনলে যারা বিজনেসটা কিছু দূর অবধি অলরেডি করেছে, এবং তাদের সেই গল্প শুনতে শুনতে তাদের লাইফ স্টোরি, তাদের বিজনেসের স্ট্রাগলস এসবগুলো জানতে জানতে এই হলে বসে আপনাদের মতন অনেকেই হয়তো নিজেদের সঙ্গে আমাদের রিলেট করতে পারবেন এবং হয়তো মনে হবে যে আরে ওরা তো ঠিক আমাদেরই মতন, তা ওরা যদি পেরে থাকে তাহলে আমরা কেন পারবো না? নিশ্চয়ই পারবো। ডিসিশানটা নিয়ে ফেলবেন এবং বিজনেসটা জাস্ট কাজ করা শুরু করবে। তা আমরা আর বেশি সময় নষ্ট করব না। তা আমি যদিও গল্প বলার ব্যাপারে একদমই পারদর্শী নই, হয়তো বিজনেসের টিচিংস একটু দিতে শিখেছি, তা কিন্তু যেটা আমাদের পারদর্শিতা কম আছে সেটাতেও পারদর্শী হয়ে ওঠার চেষ্টা করাটাই হচ্ছে এই বিজনেসে আমরা শিখেছি। তো সেই চেষ্টা আমরা করব। তবে প্রথমে আমি মাইক্রোফোনটা দেবো নিশ্চয়ই আমার বেটার হাফকে, সুজাতা। তা সুজাতার সম্বন্ধে জাস্ট দু একটা কথা বলে রাখি যে আমরা এই বিজনেসে এখনও অবধি এমারেল্ড লেভেল অবধি আসতে পেরেছি, এখনও অনেক অনেক দূর যাওয়া বাকি আছে। কিন্তু একটা কথা আমরা অবশ্যই স্বীকার করতে পারি, আপলাইনের হেল্প, সিস্টেমের হেল্প, এগুলো ছাড়া তো আমরা কেউ এক পাও এগোতে পারি না। সেগুলো তো ছিলই, সেগুলো সকলের সঙ্গেই আছে, চিরকাল থাকবে। কিন্তু পাশে সুজাতাকে না পেলে আমরা এই বিজনেসে, আমি অন্তত বিশ্বাস করি, এই লেভেল অবধি আসা আমার পক্ষে সম্ভব ছিল না। অসাধারণ লিডারশিপ, মানে যে কোনো মানুষের মধ্যে যে কি পোটেনশিয়াল আছে সেটা বোধহয় এই বিজনেস করার আগে আমরা কেউ বুঝতে পারিনি। তা আমি আর আমার এখনকার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এখন মাইকটা দেবো সুজাতাকে। সুজাতা তার জীবনের কিছু ঘটনা, এই বিজনেসের কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবে, তারপর আমি আবার আপনাদের সঙ্গে কথা বলবো। সো প্লিজ হেল্প মি ওয়েলকাম সুজাতা। থ্যাংক ইউ শুভাশিস। গুড ইভিনিং। আমি সুজাতা। আমি এবং আমার হাজব্যান্ড শুভাশিস দুজনে মিলে বিজনেসটা করছি, আর আজকে আমরা দুজনেই এসছি আমাদের গল্প শোনাবার জন্য। তা যারা শুনছেন তারা ভাবছেন এদের গল্প শুনে আমার লাভটা কি? বিজনেস শেখাতো তাও মানতাম। সত্যি আমরা কোনো মহাপুরুষ নই, কোনো রাজনৈতিক দলের নেতা নই, কোনো শিল্পী নই, তাহলে গল্প শোনাবো কেন? তার একটাই কারণ, আমার গল্পটা শুনে যদি আপনারা কেউ ভাবেন যে আরে এটা তো আমারই গল্প, যদি কেউ ভাবেন যে ওরা যদি পেরে থাকে তাহলে আমি কেন পারবো না, ওর মতো একটা অতি সাধারণ মেয়ে যদি এটা করতে পারে আমি কেন, কিসে কম? যদি আমার সঙ্গে কেউ নিজেকে রিলেট করতে পারেন এবং বিজনেসটা সেইভাবে শুরু করতে পারেন, তবেই আজকে আমার এই গল্প বলাটা সার্থক হবে। তাহলে শুরু করা যাক, কারণ সময় বেঁধে দেওয়া আছে। শুরু করার প্রথমেই কিন্তু আমি স্মরণ করব ঈশ্বরকে, কারণ সেই ঈশ্বরের করুণা ছাড়া আমরা কিন্তু এই সুন্দর বিজনেস অপরচুনিটিটা পেতাম না। ঈশ্বরের করুণা ছাড়া আমরা অসিতাবোধা এবং শ্বেতাদির মতো একটি কাপলকে লিডার হিসেবে, মেন্টর হিসেবে পেতাম না। তার করুণা ছাড়া আমরা বেস্ট অফ দ্য বেস্ট লাইন অফ স্পন্সরশিপে যেটা মানে বিলং করছি সেটা পারতাম না। আমরা ইডিসি, কান্তিগালা, লতাগালার মতো আপলাইন পেতাম না। এমআরএল, তীর্থঙ্কর, সুপর্ণা দত্তের মতো লিডার পেতাম না। তাই এই সমস্ত কিছুর জন্য এবং সর্বোপরি ব্রিড সিস্টেমে বিলং করার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। তো যাই হোক, এবার নিজের গল্পই শুরু করা যাক। শুরু করি জন্ম দিয়ে, জীবনের প্রথম দিন দিয়েই। কলকাতাতেই একটি নার্সিংহোমে দুর্গাপুজোর ষষ্ঠীর দিন আমার জন্ম, এবং বাড়ি এসেছিলাম বিজয়া দশমীর দিন। সেই জন্য আমার ডাক নাম জয়া, এবং আমার টিমের সবাই আমাকে মোটামুটি জয়াদি বলেই ডাকে।
তা জন্ম হয়েছিল একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে, যৌথ পরিবারে। মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েও কিন্তু আমি জীবনের অভাববোধগুলো খুব একটা বুঝতে পারিনি। তার কারণ ছিল যে সেই যৌথ পরিবারের আমাদের জেনারেশনের প্রথম সন্তান ছিলাম আমি। তাই দাদু, ঠাকুমা, কাকা, পিসি, মা বাবা তো নিশ্চয়ই, তাদের আদর ভালোবাসায় বড় হয়ে উঠছিলাম। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। আর জীবনে ফ্যামিলির প্রত্যেকেরই তো প্রভাব কিছু না কিছু আমাদের জীবনে এসে পড়ে। তা আমি ছিলাম আমার ঠাকুমার খুব প্রিয় নাতনি, এবং আমার ঠাকুমা মানে জীবনের যে মূল্যবোধগুলো যেগুলো এখন হারিয়ে যেতে বসেছে, সেইগুলো আমাদের পরিবারের সবাইয়ের মধ্যে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন। এবং সেই জন্যই মনে হয় তার প্রভাবটা আমার এই বিজনেসের কাজেও কিছুটা কাজে লেগেছে। তারপরে আসি মা বাবার কথায়। আমার বাবা ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী, খুব সৎ এবং আদর্শবান লোক। মা শিক্ষিতা, হাউসওয়াইফ, পড়াশোনায় একসময় খুব ভালো ছিলেন, খুব ভালো রেজাল্ট। জীবনের প্রথম দিকে শিক্ষকতাও করেছেন কিছুদিন। বাড়িতে একটা শিক্ষার পরিমণ্ডল ছিল। তো যাই হোক, এইভাবে বড় হতে হতে যখন স্কুলের টাইম হলো, সেই সময় আমাদের কলকাতার রাজনৈতিক অবস্থা ছিল খুব প্রতিকূল। 71-72 সাল সেটা। সেই জন্য তখন বাড়িতেই আমাকে পড়াশোনা করতে হয়। ক্লাস 3-তে আমি স্কুলে ভর্তি হই। স্কুলও চলছে যেমন আর 5টা মেয়ের মতো। গান বাজনা, হাতের কাজ আমার খুব ভালো লাগতো, এই সমস্ত শিখতাম পড়াশোনার সঙ্গে সঙ্গে। তারপর স্কুলের গণ্ডিও একদিন পেরিয়ে গেলাম। তারপরে ঢুকলাম কলেজে। আর আমি সাধারণই মেয়ে ছিলাম, পড়াশোনাতেও সাধারণ একটা বাংলা মিডিয়াম স্কুলেই পড়াশোনা করেছি। রেজাল্টও সাধারণই বলা যায় হয়েছিল। তো যাই হোক, এইভাবে দিন চলে যাচ্ছিল। কিন্তু প্রত্যেকের জীবনেই কিন্তু সুখ দুঃখ সব কিছুই আসে। তা কলেজে ঢুকেই জীবনে প্রথম দুঃখ পেলাম। কারণ আমরা ছিলাম 2 বোন, এবং সেই সময় আমার বোন কিডনির রোগে আক্রান্ত হয়ে মারা যায়। সেটা আমার জীবনে প্রথম শোক, একজন আপনজনের চলে যাওয়া। তো যাই হোক, সময় সব কিছুই আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এখন যারা কলেজে যান তারা যেরকমভাবে স্বাধীনতা পান, আমি কিন্তু সেটা পাইনি। কারণ আমাদের পরিবার ছিল খুব রক্ষণশীল পরিবার। তাই বন্ধু বান্ধব, আড্ডা, বাইরে যাওয়া এগুলো খুব রেস্ট্রিক্টেড ছিল। এবং তার জন্য কিন্তু আমার কোনো দিন হয়তো খারাপ লেগেছে, কিন্তু সেটাকে অনেকটাই পূরণ করে দিয়েছেন মা বাবা বা বাড়ির আর সবাই, তাদের সান্নিধ্য দিয়ে। তা কলেজে বটানি অনার্স নিয়ে পড়লাম, পাশও করে গেলাম। যেরকম রেজাল্ট হয়েছিল তাতে ক্যালকাটা ইউনিভার্সিটিতে 60 জনের জন্য সংরক্ষিত আসনে আমার নামটা ওঠেনি। কিন্তু বিশ্বভারতী বা কল্যাণীতে চান্স পেয়েছিলাম। কিন্তু ওই রক্ষণশীল বাড়িতে মেয়ে একা অত দূরে পড়তে যাবে, গিয়ে পড়বে, সেই সুযোগ আমাকে দেননি। ইভেন আপনারা শুনলে হয়তো হাসবেন, আমি কলেজে যে যেতাম, মর্নিং কলেজে পড়তাম, আমার বাবা রোজ আমাকে বাসে তুলে দিয়ে আসতেন। এইরকম রক্ষণশীল পরিবারে মেয়ে ছিলাম আমি। তা যাই হোক, তারপরে যখন পাশ করে গেলাম, তারপরে আমাদের বিয়ে হয়। বিয়ে হয় মানে আমার বাড়ির লোকেরাই আমার বিয়ে দেন, আমরা নিজেরা বিয়ে করিনি। আর একটা জিনিস যে আপনারা শুনলে হয়তো অবাকই হবেন, শুভাশিসকে আমি প্রথম দেখি শুভ দৃষ্টির সময়। আমাদের বাড়ির লোকেরাই ঠিক করেছিলেন। শুভাশিস আমাকে দেখতেও গিয়েছিল, কিন্তু অত গুরুজনের মাঝখানে ওকে আমি দেখতে পারিনি। তা বিয়ে ঠিক হওয়ার পর যখন সবাই বলেছিল যে আমরা একটু দুজনে দেখা সাক্ষাৎ করতে পারি, দেখলাম শুভাশিস বলে দিল, না, এখন নয়, বিয়ের পরে।
আমি ভাবলাম বাবা, আমি ভেবেছিলাম বিয়ের পরে অ্যাটলিস্ট একটু স্বাধীনতা পাবো, এ তো দেখছি আমার মানে ভীষণ রকমের কনজারভেটিভ। তা যাই হোক, আর কিছু তো করার উপায় নেই। তা বিয়ের পর আমি ওকে একটা কথা জিজ্ঞেস করেছিলাম। তা বিয়ের সময় আমি কিন্তু দেখতে শুনতে ভালোই ছিলাম, আর তখন দেখতাম অনেক ছেলেই আমার সঙ্গে যদি কথাবার্তা বলতো তাদের ভালোই লাগতো এবং অনেকেই উৎসুক ছিল কথাবার্তা বলার জন্য। তা শুভাশিসকে বাড়ির লোকেরা যখন অফার দিচ্ছে ও না বললো, আমার খুব রাগও হয়েছিল। বিয়ের পর জিজ্ঞেস করলাম, তুমি আমার সঙ্গে দেখা করতে চাওনি কেন, কারণটা কি? তখন ও বলেছিল যে দেখো, আমরা তো প্রেম করে বিয়ে করিনি, তাই আমি চেয়েছিলাম প্রেমটা বিয়ের পরেই শুরু হোক। তা যাই হোক, শুরু হয়েছিল বিয়ের পরেই এবং সেটা এখনও অব্যাহতই রয়েছে। তার একটাই কারণ যে আমরা দুজন দুজনকে গুরুত্ব দিই, দুজন দুজনের মতামতের মূল্য দিই, আমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়াটা ভালোই আছে। আর এটা হয়তো এই যেটা বলছি সেটা অনেকেরই থাকে, আবার অনেকের প্রথম দিকে থাকে, আস্তে আস্তে সেটা হারিয়ে যায়। আমাদের হয়তো হারিয়ে যেতেও পারতো, জানি না, কিন্তু এত সুন্দর একটা বিজনেসে আমরা ঢুকেছি যেখানে হাজব্যান্ড এবং ওয়াইফ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, সেখানে কিন্তু এটা হারিয়ে যায় না, আমাদেরও সেই জন্য যায়নি, যাবেও না। তা তারপরে এইভাবে আর 5 জন মেয়ের মতোই জীবনটা চলছিল। মাঝে মাঝে মনে হতো যে আমার বন্ধু বান্ধবরা এখনও পড়াশোনা করছে, তারা চাকরি বাকরি করছে, কিছু না কিছু করছে, আমি এত তাড়াতাড়ি সংসারে ঢুকে পড়লাম, কেমন যেন রাগ হতো, মনে হতো যেন জীবনে কিছু করতে পারলাম না। তো যাই হোক, মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই, তাই মেনেই নিয়েছিলাম। তা সে সমস্ত আবার ভুলে গেলাম যখন আমাদের দুটো ছোট্ট ফুটফুটে ছেলে মেয়ে হলো। আমার ছেলে বড় শুভজিৎ আর মেয়ে সুচিস্মিতা, তাদের নিয়েই তখন স্বপ্ন। তা সেই স্বপ্নটা দেখতে দেখতেও কিন্তু ওদের নিয়ে স্বপ্ন দেখতে গিয়েও তখন প্রতিপদে কিন্তু ঠক্কর খেতে শুরু করলাম। তখন বুঝতে পারলাম যে ওরা যা চাইছে আমরা হয়তো সব দিতে পারছি না, আমাদের যা ইচ্ছে যেভাবে ওদের মানুষ করার সেটা হয়তো আমরা করতে পারছি না, মা বাবা হিসেবে যে আমাদের দায়িত্বগুলো সেগুলো হয়তো আমরা সব করে উঠতে পারছি না। কারণ তখন যে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি ছিল, আমার হাজব্যান্ড ভালোই চাকরি করতেন, কিন্তু সৎভাবে চাকরি করে সমস্ত কিছু ড্রিম ফুলফিল করা যায় না। আর সেই সময় একদম দেবদূতের মতো হাজির হয়েছিলেন অসিতাবদা। অসিতাবদা এবং শ্বেতাদি সম্পর্কে আমার পিস্তুত ভাসুর এবং যা হঠাৎ একদিন ফোন করলেন যে তোমরা ঘন্টা 2-3 সময় রেখো, ঠিক ওই দিনে অমুক সময় আমি যাব, গিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। তা ঠিক সময় অসিতাবদা এলেন, এসে আমাদের দুজনকে বসিয়ে বিজনেসটা সম্বন্ধে বললেন এবং উনি যখন বলছিলেন তখনই আমাদের চোখ চকচক করছিল, কারণ আমরা বিজনেসটা না করার একটাও কারণ খুঁজে পাইনি এবং সঙ্গে সঙ্গে আমরা দুজনেই ডিসিশন নিয়েছিলাম বিজনেসটা করব। তা অসিতাবদাকে সেদিনকেই আমরা বলে দিয়েছিলাম আমরা এটা করব। আমরা কিন্তু দুজনেই ভীষণ ইন্ট্রোভার্ট ছিলাম, কথা বলতে ভালো পারতাম না। আজকে বুঝতে পারছি যে কীরকম অসুবিধার মধ্যে উনি গিয়েছিলেন, কিভাবে উনি আমাদের জন্য সমস্ত তথ্য সংগ্রহ করে এই ইন্ডিয়াতে বিজনেসটা চালু করেছিলেন, ইস্টার্ন ইন্ডিয়াতে। অসিতাবদাকে ওইখানে বসে এখানে সমস্ত খবর পাঠাতেন, সংসারকে ভুলে গিয়েছিলেন, প্র্যাকটিক্যালি তাকাতে পারেননি। কেন না, ওনাদের মধ্যে একটা স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নটাই আজকে আমাদের এত এত লোকের মনে স্বপ্নর বীজ পুঁতে দিয়েছে, এত লোকের জীবনযাত্রা বদলে দিয়েছে। তা বিজনেস অপরচুনিটিটা পেয়ে যখন আমি আস্তে আস্তে এবার বিজনেসটা শুরু করতে যাচ্ছি, তখন কিন্তু আবার আমার এতদিনকার এই ঘরে বসে থাকা অভ্যেসটা এই বিজনেসটাতে ইনভলভ হতে একটা বাধা জোগাচ্ছিল। আমি ঠিক ইনভলভ হতে পারছিলাম না, মনে হচ্ছিল সারাদিন বাড়ির বাইরে থাকবো, ছেলে মেয়েদেরকে দেখবে। সেই সময় কিন্তু আমাকে সাহস জুগিয়েছেন, ভরসা জুগিয়েছেন আমার হাজব্যান্ড।
শুভাশিস কিন্তু তখন এইটা আমাকে বলেছে যে তুমি ওদের জন্য কেন ভাবছো, ওরা একটু কষ্ট করুক, সারা জীবন ওরা কষ্ট করবে না। ও কিন্তু অনেক আগে বুঝতে পেরেছিল যে আমরা কি পেতে চলেছি। সেই জন্য মাঝে মাঝে এরকম হয়েছে যে সকাল থেকে আমরা বেরিয়ে পড়েছি, ছেলে মেয়েদের দূরে বাপের বাড়িতে রেখে এসছি, সারাদিন ধরে মিটিং অ্যাটেন্ড করেছি বা বিভিন্ন লোকের বাড়িতে গেছি, প্ল্যান শোনানো হয়েছে, আমার হাজব্যান্ডের সঙ্গে আমি থেকেছি। রাত্রিবেলা যখন বাড়ি ফিরেছি, মানে ছেলে মেয়েদের আনতে গেছি বাপের বাড়ি থেকে, তখন তারা ঘুমিয়ে পড়েছে। তখন হয়তো মা বাবার মুখটাও একটু ভার দেখেছি। বাড়িতে ফিরে এসেছি, কারণ পরের দিন সকালে ওদের স্কুল। ফিরে এসে ফ্রিজটা খুলে যখন দাঁড়িয়েছি, দেখেছি যে কোনো বাজার নেই। সেই সমস্ত কথা সকালবেলা বেরোবার সময় চিন্তা করিনি, শুধুমাত্র পাউরুটি মাখন খেয়েই হয়তো সেই দিনটা কাটিয়ে দিয়েছি, কিংবা দিনের পর দিন ইনস্ট্যান্ট নুডলস রেখে দিয়েছি, সেইটা খেয়ে কাটিয়েছি। আর সেটা করেছি বলেই হয়তো আজকে আমরা ছেলে মেয়েদের অনেক বড় বড় হোটেলে খাওয়াতে পারছি, যেটা কোনোদিন কল্পনা করতে পারিনি। আর এই প্রসঙ্গে বলে রাখি যে এই ছেলে মেয়েদের দেখার ব্যাপারে বা আমাদের বিজনেসে সাহায্য করার ব্যাপারে আমার মা বাবার ভূমিকাটাও কিন্তু অসাধারণ। তারা হয়তো মাঝে মাঝে রাগ করেছেন যে তোমরা সংসারে মন দিচ্ছ না, কারণ তারা তো প্রাচীনপন্থী, তারা তো এই বিজনেসটা সম্বন্ধে কিছু জানেন না, তারা আমাদের ওয়েল উইশার। কিন্তু রাগও যেমন করেছেন, তারা কিন্তু দু হাতে ছেলে মেয়েদের সামলেছেন, তাদের পড়াশোনার দায়িত্বটা নিজে তুলে রেখেছেন। আজকেও আমি ওদের কাছে ছেলে মেয়েদের দিয়ে এসেছি, এবং যেভাবে আমার ছেলে মেয়েরা আমাকে সাহায্য করেছে সেটাও না বলে পারা যায় না। আমি যখন বিজনেসটাতে জয়েন করেছিলাম, আমার মেয়ে তখন 2.5-3 বছরের, ছেলে 7-8 বছরের। কিন্তু ওরা একদিনের জন্য বলেনি যে মা তোমরা মিটিংয়ে যেও না। আমরা যখন বাইরে বাইরে গেছি, ওরা একদিনের জন্যও বলেনি যে তোমরা থাকো না বলে আমাদের পড়াশোনার অসুবিধা হয়, আমাদের খারাপ লাগে। কারণ তারা জানে মা বাবা যে এই বেরুচ্ছে, তাদের জন্য কিন্তু আরও অনেক বড় পুরস্কার তোলা রয়েছে। কিছুদিন আগে যখন আমরা ব্যাংককে গিয়েছিলাম, তারপরে এফিডি গিয়েছিলাম, 15 দিন ওদের ছেড়েছিলাম। এসে শুনলাম যে আমার ছেলে বেশ টাইফয়েডে ভুগেছিল। মজার কথা কি জানেন, আমার মা বাবা একবারও আমাকে দোষারোপ করেনি, তাদের দেখতে হয়েছে বলে, টেনশনে দিন কাটাতে হয়েছে বলে। ডাক্তারের অভাব হয়নি, আমার টিমেরই ডাক্তার তারকে গিয়ে চিকিৎসা করেছে। এবং আমার ছেলে একবারও মুখ ফুটে বলেনি যে তোমরা ছিলে না, আমি অসুবিধার মধ্যে পড়েছিলাম, কেন তোমরা চলে গিয়েছিলে। ও শুধু একটা কথাই বলেছিল আমরা বাড়ি ঢুকতেই, যে মা তোমরা কবে ডায়মন্ড হবে, তখন তোমাদের সঙ্গে প্লেজার ট্রিপে আমরাও যেতে পারবো। তাই এইভাবে স্ট্রাগল করে বা অন্যদের সঙ্গে, ফ্যামিলির সবাই কিছু কিছু সাপোর্ট পেয়ে আমরা বিজনেসটা শুরু করেছিলাম। অনেক কিছু স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম, স্বপ্নগুলো আস্তে আস্তে সত্যিও হয়েছে। আর সমস্ত স্বপ্নর কথা তো এখন এখানে বলা যায় না, তাই 2-1টা ছোট ঘটনা বলি। আমরা যখন বিজনেসটাতে মোটামুটি একটা ভালো ইনকাম করছি, একটা স্টেবল বিজনেস হয়ে গেছে, তখন অসিতাবদার সঙ্গে কাউন্সেল করেই আমার হাজব্যান্ড ডিসিশন নিল যে সে ফ্রি হবে, এবং আমিও তাকে সাপোর্ট করেছিলাম। সেই জন্য আমরা একটা আমাদের বলা হয় ভিজুয়ালাইজ করতে, ভার্বালাইজ করতে। তা ভিজুয়ালাইজ করব কিভাবে না, ছবি এঁকে। এটার কি ছবি আঁকবো, চাকরি থেকে ফ্রি হওয়ার। এঁকেছিলাম একটা খাঁচা দুজনে মিলে, সেই খাঁচাটার গায়ে আমার হাজব্যান্ড যে অর্গানাইজেশনে ছিল তার নাম। সেই খাঁচাটা খুলে দিচ্ছে একটা হাত, সেটা গায়ে লেখা অ্যামওয়ে। আর খাঁচা থেকে বেরিয়ে আসছে একটা পাখি, বুঝতেই পাচ্ছেন সেটা আমার হাজব্যান্ড। তার মুখটা খোলা, সেখানে ফ্রিডম লেখা। শোবার ঘরে বড় করে সেই ছবিটা ছিল। আর বলে না যে ড্রিম সবসময় ইমোশনাল হতে হবে, তাই আমার হাজব্যান্ড তার নিচে যে ডেটটা লিখে দিয়েছিলেন সেটা ছিল আমার জন্মদিনের দিন। তা এই প্রসঙ্গে বলে রাখি, আমরা সবাই জানি যে কান্তিগালা লতাগালা গল্প আমরা অনেক শুনেছি। তা কান্তিগালা যেদিনকে চাকরিকে গুড বাই করে বাড়ি এসেছিলেন, লতাগালা তার হাজব্যান্ডকে স্বাগত জানিয়েছিলেন নিজের হাতে একটা কেক তৈরি করে, তাতে লেখা ছিল ফ্রি অ্যাট লাস্ট। তা ওনারা তো অনেক বড় মাপের লিডার,
আমারও কিন্তু মনে তারা ওই ইচ্ছেটা একটু জাগিয়ে দিয়েছিলেন। আমিও সেদিনকে একটু ওনার মতো হওয়ার চেষ্টা করেছিলাম মাত্র। তাই আমার হাজবেন্ড চাকরি শেষ করে বাড়ি এসে দেখেছিলেন আমার নিজের হাতে তৈরি একটা কেক টেবিলের উপর রাখা রয়েছে, তাতে রয়েছে ফ্রি অ্যাট লাস্ট। তারপরে আরও অনেক ছোটোখাটো স্বপ্ন অ্যাচিভ করতে করতে আবার একটা ডিসিশন নিলাম যে আমাদের এমআরএলশিপটা কমপ্লিট করে আমরা গাড়ি কিনব। এমআরএল হয়ে গেলাম। তীর্থঙ্কর সুপর্ণা আমেরিকা থেকে আমাদের উইশ জানাচ্ছে, ফোন করছে। সুপর্ণা বলল আমাকে, তুমি শুভাশিসকে কী দিলে আর শুভাশিসই বা তোমাকে কী দিল? তা আমরা বললাম আমরা একটা গাড়ি কিনছি। তা তীর্থঙ্কর জিজ্ঞেস করছে কী রঙের? আমরা বললাম এমআরএল হয়েছি, পান্নার রং তো সবুজই, সবুজ রঙেরই কিনছি। ভার্বালাইজ করে ফেলেছি। গাড়ি কিনতে গিয়ে কোনো অসুবিধে হয়নি, মডেলটা ঠিক করাই ছিল, রং বাছতে হয়নি, সবুজ গাড়িটা করেই ফিরেছি। আর সবুজ গাড়িটা করে যখন বাড়ি ফিরছিলাম, সবুজ গাড়িটা ডেলিভারি নিয়েই কিন্তু আমরা একটা মিটিংয়েই গিয়েছিলাম। আর নতুন গাড়িতে বসে ছেলে মেয়েদের নিয়ে শুভাশিসের পাশে বাড়ি ফিরতে ফিরতে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। তখন মনে পড়ছিল অসিত আবদার শ্বেতাদির মুখটা। তখন মনে পড়ছিল আমাদের সঙ্গে যে সমস্ত লিডাররা যুদ্ধ করেছে তাদের প্রচণ্ড ক্লান্তিতেও ক্লান্তি না হওয়া সেই হাসি মুখগুলো। মনে পড়ছিল সেই সমস্ত লিডারদের, সেই সমস্ত টিমমেটসদের যারা এখনও যুদ্ধ করে চলেছে স্বপ্নগুলো পাওয়ার জন্য। আর ঈশ্বরকে বলছিলাম আমাকে আরও শক্তি দাও, এদের স্বপ্নগুলোকে সার্থক করতে যেন আমি এদের কিছু কাজে লাগতে পারি, আমি এদের যেন সাহায্য করতে পারি। এবং ঈশ্বর নিশ্চয়ই আমার সেই প্রার্থনা শুনেছেন, তাই তিনি সাড়া দিচ্ছেন এবং আমার নিশ্চিত বিশ্বাস তিনি সারা জীবনই সাড়া দিয়ে যাবেন। এবার আমি ডেকে নেব আমার ডায়মন্ড হাজব্যান্ড, আমার ফেভারিট স্পিকার, দ্য লিডার অফ দ্য লিডার্স, শুভাশিসকে, শুভাশিস ঘোষ। অসম। সুজাতা এখন এরকম এত বড় একটা অডিয়েন্সের সামনে এত সহজে এত কথা বলে যেতে পারে, কিংবা আমিও হয়তো একটু চেষ্টা করব, কিন্তু আমরা কিন্তু এরকম ছিলাম না। বিশ্বাস করুন, আমরা দুজনেই একটু দু চারটে লোক দেখলেই কথা বলতে ভীষণ ভয় পেতাম। মানে সত্যি কথা স্বীকার করতে হয়তো কোনো বাধা নেই, সেলফ ইমেজটাই বোধহয় খুব কম ছিল। তা সব কেটে যাচ্ছে এই বিজনেসের দৌলতে। তা এবার এখন আমার পালা হচ্ছে আমার গল্প শোনানোর। তা কিভাবে শুরু করব ঠিক জানি না, কয়েকটা পয়েন্টস লিখে রেখেছি, কতটা আমি কভার করতে পারবো তাও জানি না। প্রথমে নিজের ব্যাকগ্রাউন্ডটা ছোট্ট করে একটু দিই। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আমি বাই প্রফেশন একজন সিভিল ইঞ্জিনিয়ার, এবং এখন আমি বলতে ভালোবাসি আমি একজন এক্স সিভিল ইঞ্জিনিয়ার, কারণ ইঞ্জিনিয়ারিংটা আর করতে হয় না। তা ছোটোবেলা থেকেই তো গল্প শুরু করতে হয়। আপনাদের কি হয়েছিল জানি না, আমি যখন জন্মেছিলাম আমি খুব ছোট্ট ছিলাম। সেটা আজ থেকে বেশ অনেক দিন আগেকার ঘটনা। সুজাতার সঙ্গে বোধহয় আমার একটু বেশি মিল জন্ম থেকেই হয়েছিল, কারণ ও জন্মেছিল ওই দেবীপক্ষের মধ্যে ষষ্ঠীর দিন বলল, আমিও জন্মেছিলাম দেবীপক্ষের মধ্যেই দ্বাদশীর দিন, যদিও মাঝখানে অনেকগুলো বছরের ফারাক ছিল। তা যাই হোক, তারপর আমি ছিলাম আমাদের পরিবারে ছোট ছেলে, মানে আমরা 3 ভাই বোন, 2 ভাই 1 বোন। আমি ছোট, আর বাবা মা এবং ছিলেন ঠাকুমা। খুব কনজারভেটিভ একটি ফ্যামিলি, এবং সেখানে আমরা বড় হয়েছিলাম। ছোটোবেলা থেকেই বাড়িতে অন্য সব শিক্ষার সঙ্গে যে শিক্ষাটা আমি বাবা মা ঠাকুমা সকলের কাছ থেকেই পেয়ে এসেছিলাম, যেসব হচ্ছে মোরাল ভ্যালুজ, এথিক্স, যেসব জিনিসগুলো হয়তো মাঝখানে বেশ কয়েকটা বছর অতটা করে মনে থাকেনি, আবার এই ব্যবসাটা করতে এসে আবার নতুন করে মনে পড়ে যাচ্ছে, এবং মনে পড়ছে যে আমরা জীবনটা শুরু করেছিলাম বোধহয় ঠিকভাবেই। তা সেই জন্যে আমরা একই রকম সুজাতার গল্পের সঙ্গে আমার গল্পের কিছু কিছু মিল পাবেন। আমরাও মানে বড় হয়েছিলাম একটি খুব একটা সচ্ছল কোনো পরিবার না, তবে অভাবটাও আমাদের কোনো দিন ছিল না। বাবা আমাদের চিরকালই এডুকেশন দেওয়ার ব্যাপারে, বা যেগুলো বেসিক নিডস, যেগুলো অত্যন্ত প্রয়োজন জীবনে, সেই সবগুলোর ব্যাপারে আমরা কোনোদিনই কোনো অভাব বোধ করিনি। তবে প্রাচুর্যও ছিল না। তা
একটু অভাববোধ সেই ব্যাপারে হয়তো ছিল, তার মধ্যেই আমরা বড় হচ্ছিলাম। ডিসিপ্লিনটা আমাদের বাড়িতে ছোটোবেলা থেকেই খুব কড়া ছিল। যাই হোক, তারপর স্কুল শুরু হলো। আমি পড়াশোনা করেছি একটি সাধারণ বাংলা মিডিয়াম স্কুলে, যেখান থেকে খুব গালভরা রেজাল্ট হয়তো হয় না। তা সেখানেই বড় হয়েছিলাম। এবং কিন্তু ছোটোবেলা থেকে আমার মনের মধ্যে বোধহয় একটা জেদ ছিল, যেখানে যাদের সঙ্গে কাজ করছি, যাদের সঙ্গে মিশছি, তাদের মধ্যে থেকে সেরা হয়ে ওঠার একটা ইচ্ছে, একটা প্রবণতা বোধহয় আমার ছোটোবেলা থেকেই ছিল। তাই স্কুলে যে 11 বছর আমরা কাটিয়েছিলাম, সেখানে বেশিরভাগ খুব কম বারেই আমাকে সেকেন্ড হতে হয়েছিল। তা যাই হোক, তারপর হায়ার সেকেন্ডারি পাশ করার পর ইঞ্জিনিয়ারিং পড়ার একটা ইচ্ছে ছিল। তা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিলাম। এবং ইচ্ছে ছিল, এটা ছিল আমার মনের একদম প্রায় ডিসিশনই বলা যায়, যে আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়বো। কেন আমি সেটা আজকে ডিটেলে বলতে পারছি না। যাই হোক, এবং সেই জন্যে আমি যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য সেখানে অ্যাপ্লাই করলাম এবং পেয়েও গেলাম। সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলাম। 5 বছরের ইঞ্জিনিয়ারিং পড়াশোনাতেও বিরাট চমক লাগানো কোনো রেজাল্ট হয়তো করতে পারিনি, কিন্তু মোটামুটি প্রথম 8-10 জনের মধ্যেই ছিলাম। তারপর লেখাপড়া শেষ হলো, তারপর চাকরি আসে। চাকরি করার ব্যাপারে আমার একটা কনস্ট্যান্ট ছিল, কারণ এই যতটা গল্প আমি শোনালাম, এর মধ্যে তো জীবনটা অনেক দূর এগিয়ে গেছে এবং জীবনে অনেক কিছু ঘটনাও ঘটে গেছে। আমি আমার মাকে হারাই খুবই ছোটোবেলায়। তখন আমি ক্লাস 9-এ পড়ি, 13 বছর বয়স। তারপর আমরা 2 ভাই 1 বোনের ফ্যামিলি, কিন্তু আমার দিদি আমার থেকে বয়সে খুব একটা মোটেই বড় নয়, কিন্তু দিদি আমার মায়ের অভাবটা কোনোদিন বুঝতে দেয়নি। আমার সব থেকে প্রিয় আত্মীয়দের মধ্যে দিদি চিরকালই থাকবে, যদিও সেই দিদি আমার সঙ্গে এই বিজনেসটা করে না। এবং জানি না এখন কীভাবে, প্রথমে বিজনেসটা বিশ্বাস করেনি এবং ঐকান্তিক ইচ্ছে ছিল আমরা এই বিজনেসটা না করি, সেটা আমাদের ভালোর জন্যেই, কারণ সে বিজনেসটাকে বিশ্বাস করেনি। আমার তো ভালোই চাইতো। তারপরে আস্তে আস্তে দেখলো যখন আমরা আমাদের ডিসিশনে স্ট্রিক্ট, হয়তো একটু আমাদের ওপর মন খারাপও হয়েছে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, সবাই যারা আমাদের ভালোবাসে প্রত্যেকেই আমাদের সঙ্গে একদিন না একদিন জয়েন করবেই। তো যাই হোক, যখন আমি চাকরি করছি তখন আমাদের পরিবারে 2 সদস্য, আমি এবং আমার বাবা, কারণ দিদির ততদিনে বিয়ে হয়ে গেছে। দাদা চাকরি করে সুদূর হায়দ্রাবাদে, সেই দাদাও আমার সঙ্গে এই বিজনেসে আছে। তাদের গল্প সময় থাকলে একটু শোনাবো। তা ঠাকুমা ততদিনে মারাই গেছেন। আমি এবং বাবা দুজনের পরিবার, বাবার বয়স হয়েছে, তাই আমার পক্ষে কলকাতার বাইরে গিয়ে কোনো চাকরি করা সম্ভব ছিল না। তাই যখনই কোনো চাকরির অ্যাপ্লাই করতাম, প্রথম দেখে নিতাম যে পোস্টিংটা কলকাতায় হবে তো। তাই অনেক ভালো ভালো অফারই হয়তো ছেড়ে দিতে হয়েছিল। যাই হোক, তারপর 2-1টা ছোটোখাটো জায়গায় চাকরি করার পর একটা আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরি পেলাম। আমি নামটা এখানে মেনশন করব না, সেখানকার অনেক বন্ধু আমার সঙ্গে আছেন। তা সেখানে চাকরি চলছিল, এরপর দিন কাটছিল। বিজনেসটা পেলাম বেশ অনেক দিন পরে। মাঝখানে জীবনের সব থেকে বড় ঘটনাটা ঘটেছিল, সেটা হচ্ছে আমাদের বিয়ে। সুজাতা আমাদের বিয়ের গল্প অনেকটাই শেয়ার করলো, আমি সেটাকে আর রিপিট করব না। তবে এইটুকু বলতে পারি যে বোধহয় আমাদের বিয়েটা এই ওয়ান অফ দ্য বেস্ট ম্যারেজ অন দিস আর্থ। কারণ আমাদের প্রথম থেকেই আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়াটা অসাধারণ। হ্যাঁ, মাঝে মাঝে কি কোনো দিন কোনো তর্ক বিতর্ক, কোনো মান অভিমান হয় না? নিশ্চয়ই হয়। সেগুলো না থাকলে তো বিয়ের মজাই নেই। আমরা সেটাকে এখন বলতে শিখেছি অ্যামাফাইট। তা সেই অ্যামাফাইট সেই ফাইটটা অ্যামাফাইট স্তরেই আমরা রাখতে পারতাম বিজনেসের আগেও, এবং এখন প্রায় ফাইট হয় না বলতে পারি। কারণ আমরা যদি নিজেদের সম্পর্কটা ভালো না রাখতে পারি এই বিজনেসের বাইরেও, তাহলে জীবনটা নিয়ে লাভটা কী? আর এই বিজনেস করতে গিয়ে সম্পর্কটা যদি ভালো না রাখতে পারি, তাহলে অ্যাকচুয়ালি উই ক্যানট অ্যাফোর্ড টু ডু সো। তাহলে আমার টিম চালাবো কী করে? তা সেই জন্যে সেটা আমাদের কাছে কোনো দিনই অসুবিধে হয়নি। আমরা দুজনেই দুজনকে খুব ভালো বুঝতাম এবং দুজনেই দুজনের লিমিট বুঝতাম। কেউ কখনো কোনো ব্যাপারে কাউকে ব্লেম করিনি এবং সবসময় আমরা একজন আরেকজনের পাশে এসে দাঁড়িয়েছি, এই বিজনেসের আগেও এবং পরেও। তা বিয়ের গল্প শেষ হয়ে গেল এখানেই। এবার আমি একটু বেশি করে বলতে চাই বিজনেসের গল্প, কারণ
এই বিজনেসে, কারণ এই আমি নিজের ব্যাকগ্রাউন্ড একটু ছোট্ট করে জানালাম, সেটা থেকে আপনারা হয়তো এই অডিয়েন্সের মধ্যেও অনেকে নিজের সঙ্গে রিলেট করতে পারবেন, আরে গল্পটা তো অনেকটা আমার সঙ্গে মিলে যাচ্ছে। তারপর বিজনেসটাতে কিভাবে এলাম, কেনই বা নিলাম বিজনেসটা, কেনই বা ডিসিশন নিলাম, কি করলাম, কিভাবে সাকসেস এলো, তার কিছু কিছু স্টোরিজ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তা বিজনেসটা যখন আমরা জয়েন করলাম, তার আগে সুজাতা বলেই গেছে আমি যে চাকরিটা করতাম মোটামুটি একটা রেসপেক্টেবল পোস্টেই চাকরি করতাম, এবং মাইনেপত্র নেহাত খারাপ ছিল না। এবং নেহাত খারাপ ছিল না বলতে কি, আমরা সবসময় যেটা করে আসি, আমার থেকে খারাপ আর কতজন আছে। আমি সবসময় নিজেকে বিচার করি কিভাবে, যে আমার থেকে খারাপ কতজন আছে। সেখানে যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ার, যেহেতু একটা সরকারি চাকরি করি, এক্সিকিউটিভ র্যাঙ্কে আছি, ন্যাচারালি সেই ধরনের চাকরিটাই একটা লোভনীয় চাকরি। তা আমার থেকে খারাপ অবস্থায় থাকার লোকের সংখ্যাই বেশি। তাই মনে মনে একটা বোধহয় কমপ্লেসেন্সি ছিল যে আমি অনেকের থেকে ভালো আছি। কিন্তু কখনো এটা ভাবতে সাহস পেতাম না যে আরে আমার থেকেও তো ভালো অনেকেই আছে। সেটা ভেবে কি হবে, ফ্রাস্ট্রেশন আসবে। কারণ আমি জানি সেই রকম ভালো থাকাটা আমার দ্বারা সম্ভব নয়। কারণ আমরা ছোটোবেলা থেকে কি করেছি, সবাই ছোটোবেলা থেকে যে কথাগুলো শিখে বড় হয়েছি, ভালো করে লেখাপড়া করো। কেউ নিশ্চয়ই চেষ্টা করে খারাপ করে লেখাপড়া করে না। আমরাও তাই চেষ্টা করেছি, যতদূর লেখাপড়া করা সম্ভব করেছি। তারপর ভালো লেখাপড়া করলে একটা ভালো চাকরি পেতে পারো। কেউ নিশ্চয়ই চেষ্টা করে ইচ্ছে করে ভালো চাকরিটা ছেড়ে দিয়ে খারাপ চাকরি নেয় না, আমরাও নিইনি। তাই যেটা আমার পক্ষে বেস্ট অ্যাচিভ করা সম্ভব সেটাই করেছিলাম, এবং সেটা থেকে যেখানে পৌঁছানো সম্ভব সেখানেই যাচ্ছিলাম। কিন্তু কোনো দিশা ছিল না, কোথায় যে যাচ্ছি তাও জানতাম না। কারণ স্বপ্ন টপ্ন ব্যাপারগুলো খুব ছোটোবেলায় আমরা সাধারণত একবার দেখে থাকি, তারপর যখন আস্তে আস্তে বড় হই বুঝতে পারি স্বপ্নগুলো স্বপ্নই থাকে, ওগুলো যত ভাববেন মন খারাপ হবে। তাই আমরা কি করি, অ্যাডজাস্ট করি। আমরাও তাই করছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে আমি যে চাকরি করি, আমার যে ইনকাম, তাতে আমার লিমিট এর ওপরে আমার ভাবা, মানে সেই স্বপ্ন হচ্ছে বাতুলতা। তা সেইগুলো আমরা সবসময় নিজেকে শাসনের মধ্যে রাখতাম যে এর থেকে বেশি ভেবো না, পাবে না, দুঃখ পাবে। তাই নিজেদের মানিয়ে গুছিয়ে নিয়েছিলাম। এবং চলতো কিভাবে, ওই চলছে, কেন চলছে, কোথায় যাচ্ছি ঠিক নেই। তা সেই সময় হঠাৎ এই বিজনেস অপরচুনিটিটা এলো। সেই কিভাবে এলো সুজাতা সেই স্টোরি শেয়ার করেছে, আমি সেখানে আর ইলাবোরেট করব না। অসিতাবোধার মাধ্যমে এই বিজনেস অপরচুনিটিটা পেলাম। কেন ডিসিশন নিলাম, কারণ প্ল্যানটা শুনতে শুনতেই অসিতাবোধার ওই অসাধারণ প্ল্যান শো, মানে অসাধারণ বলছি এটা মজা করেই বলছি, কারণ আমরা যখন প্ল্যানটা দেখেছিলাম তখনও তো বিজনেসটা আসেনি। বিজনেসটা এসছে 98-এর মে মাসে, 5th মে, এবং আমরা অসিতাবোধার কাছে প্ল্যানটা শুনেছিলাম 97-এর মার্চ মাসে। তখনও বেশিরভাগ লোকই অ্যামওয়ের নামও শোনেনি, কোনো অ্যামওয়ের প্রোডাক্ট নেই, কাগজে কোনো খবর নেই, কোথাও কোনো অফিস নেই, কিছুই নেই। অসিতাবোধা খবর পেয়েছিলেন তার যে আপলাইন, তার শালা যারা এই বিজনেসটা করেন আমেরিকাতে, শুভাশিস আর সুদেশনা, তাদের কাছ থেকে খবর পেয়ে প্ল্যান একটা দেখে সেটা যেটুকু শুনেছে, যেটুকু বুঝেছে, এবং একটা আমেরিকান প্ল্যান, এখানকার 963 প্ল্যান নয়, ওখানকার 642 প্ল্যান, তার কোনো অথেন্টিক কাগজ নেই, জেরক্স, সেই সব নিয়ে হাজির হয়েছিলেন এমন কিছু কিছু লোকের কাছে যাদের অসিতাবোধা বিশ্বাস করেন, এবং মনে হয়েছিল যাদের ওনার কাছে যে এরাও এই বিজনেসটা হয়তো করতে পারে, চেষ্টা করে দেখা যাক কি বলে। তা সেই রকম একটা ইনভিটেশন নিয়ে, সেরকম একটা অ্যাপ্রোচ নিয়ে অসিতাবোধা আমাদের বাড়িতে এসেছিলেন 97-এর মার্চ মাসে। আমরা অসিতাবোধার অসাধারণ প্ল্যান শো শুনলাম। শুনে মানে শুনতে শুনতে ভেতরে যে কি হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। যা কিছু বলছে সেগুলো সবই তো আমার চাই, কিন্তু সেগুলো তো কোনোটাই আমার পাওয়ার কোনো রাস্তা জানা নেই। তাহলে এই বিজনেসটা না করার তো কোনো কারণই নেই, যেখানে আই হ্যাভ নাথিং টু লুজ বাট আই হ্যাভ লট মোর থিংস টু গেন। তাই প্ল্যানটা শুনতে শুনতেই আমি এবং সুজাতা দুজনেই ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিয়ে ফেলেছিলাম, উইদাউট ডিসকাসিং অ্যামাংস্ট আওয়ারসেলস, যে আমরা বিজনেসটা করব। তাই অসিতাবোধা যখন প্ল্যান শেষ করে যাচ্ছে তখন আমরা দুজনেই বলে দিয়েছিলাম বিজনেসটা করব। কিন্তু ভরসা ছিল না যে সত্যি পারবো কি না। করবো তো বটেই, কিন্তু পারবো কি, সেই স্টোরি অসিতাবোধা সুজাতা শেয়ার করলো। অসিতাবোধা কীভাবে আমাদের ভরসা দিয়েছিলেন এবং কিভাবে যে আমাদের হেল্প করেছেন, কিভাবে যে টেনে তুলে এনেছেন এই লেভেল অবধি বলে বোঝানো যাবে না। মানে আমরা চিরকৃতজ্ঞ থাকবো যদি বলি সেটাও কম বলা হয়। যাই হোক, তারপর বিজনেসটা শুরু হলো এবং
আমি বিজনেসটা জয়েন করেছিলাম কেন একটু বললাম। মানে আমাদের কি হয়, আমাদের যেটা হয় যে আমরা তো সবসময় একটা টানাটানির মধ্যেই থাকি। যারা চাকরি বাকরি করেন, আমি একটা চাকরি করতাম, এবং যারা সৎ উপায়ে রোজগার করেন তারা জানেন যে চিরকালই একটা টানাটানি, কিছুতেই ম্যানেজ করা যায় না। কিছু একটা করতে ইচ্ছে হচ্ছে, দেখছেন ম্যানেজ করতে পারছেন না, তখন কি করেন যে ঠিক আছে এটা সামনের মাসে দেখা যাক। সেই সামনের মাস সব পরিবারেই চলে, আমাদের পরিবারেও চলতো। তা যখন প্ল্যানটা শুনলাম, দেখলাম যে এখানে অনেক টাকা রোজগার করা যায়। আমি অনেক টাকার স্বপ্ন দেখতে পারিনি, কারণ আমার তখন দরকার ছিল কিছুটা টাকা, যেটা পেলে আমি ওই সামনের মাসের ব্যাপারগুলো হয়তো সেই মাসেই ঘটাতে পারি। তাই আই জয়েন দিস বিজনেস ফর জাস্ট 10,000 রুপিস। কারণ আমি 40,000, 50,000, লাখ 2 লাখ টাকার স্বপ্ন দেখতে পারিনি। তত বড় স্বপ্ন দেখার মতন ড্রিমার আমি ছিলাম না। আই জয়েন দিস বিজনেস জাস্ট ফর 10,000 রুপিস। যদি সেই 10,000 টাকা স্পেয়ার টাইমে চাকরি বাকরি করে সাইডে একটা ইনকাম করা যায়, তাহলে হয়তো আরেকটু কমফোর্টেবলি লাইফটা লিড করা যায়। এবং সেটার জন্যই আমরা কাজ করেছিলাম। আপনি যে কারণে বিজনেসটা করছেন সেইটার জন্যই তো কাজ করবেন। তা আমার ক্ষেত্রে, আমাদের দুজনের ক্ষেত্রেই কারণটা ছিল, একটা হচ্ছে এই 10,000 টাকা, আর একটু কমফর্ট, আর একটা মোটামুটি তো ভালোই আছি, কিন্তু যদি এরম দিন না থাকে, একটা চাকরি করছি, একটা গভর্নমেন্ট সার্ভিস, সিকিউর জব, মোটামুটি ভালোই আছি, যদি এরকম দিনটা না থাকে। আমি যখন চাকরি করতাম, আমরা যেখানে চাকরি করতাম ট্রান্সফারেবল জব, জয়েন করেছিলাম যদিও কলকাতায়। তারপর আফটার দ্য ডিমাইজ অফ মাই ফাদার আমাকে বেশ কিছুদিন, অনেক দিন বাইরে পাহাড়ে কাটাতে হয়েছিল। এবং আমি জানি যে চাকরি করলে আপনার নিজস্ব তো কোনো স্বাধীনতা নেই, কখন কোথায় যেতে হবে সবসময় একটা ভয়। তা সেই যেসব জিনিসগুলো আপনি লাইক করেন না, তা সেসব জিনিসগুলো ছিল আমাদের। আবার যদি কোথাও ট্রান্সফার করে দেয়, আবার যদি আমরা আরও হার্ডশিপের মধ্যে পড়ে যাই, এই রকম সুদিনটা যদি না থাকে, এই সবগুলো ছিল আমার কারণ এই বিজনেসটা বিল্ড করার ব্যাপারে। তা আমরা ডিসিশন নিয়েছিলাম বিজনেসটা করব। হয়তো প্রথম দিন থেকে সাহসটা ছিল না, পারবো কি না। তারপর আস্তে আস্তে এগোলাম, এবং অসিতাবদার সাহায্যের কথা তো বলেইছি। তারপর আস্তে আস্তে নিজের ওপর ভরসা বাড়তে শুরু করলো, কাজ করলাম, অনেক লিডার পেয়ে গেলাম। সেই লিডারদের গল্প একটু বলবো। কিন্তু যখন বিজনেসটা অ্যাকচুয়ালি এলো, কি ঘটলো জানেন? আমরা তো শুরু করেছিলাম 97-এর মার্চ মাস থেকেই, থিওরিটিক্যালি। কাউকে কাউকে বলছি এরকম একটা বিজনেস আসতে পারে, যদি আসে আমি করব, ঠিক করেছি, তুমি কি করবে? কেউ বলতো না, কেউ বলতো পাগল, কেউ বলতো ঠিক আছে আমিও করব, যদি করবে তাহলে তুমিও আমার মতন কাজ করো না। এইভাবে একটা থিওরিটিক্যাল নেটওয়ার্ক তৈরি হচ্ছিল। কেউ কোনো বিজনেস করছে না, থিওরিটিক্যাল। তারপর যখন বিজনেসটা এলো, দেখলাম সেই থিওরিটিক্যাল নেটওয়ার্কের অনেকেই জয়েনও করলো না, বলেছিল করবে, অনেকে করলো। এবং আমরা শুরু করলাম বেশ একটা মোটামুটি সাইজেবল টিম নিয়ে, এবং অ্যাট দ্য লেভেল 15%, মে 98-এই। এবং প্রথম মাসেই আমার যা রোজগার ছিল সেটা 10,000 থেকে অনেক বেশিই ছিল, এবং আমি আমার স্যালারিকে রিপ্লেস করতে পেরেছিলাম ফ্রম দ্য ভেরি ফার্স্ট মান্থ। কীভাবে হলো? প্রথম মাস থেকে 1 বছরের পরিশ্রম। তা সেই জন্যে আমি যেটা বলতে চাইছি, হঠাৎ এটা বললাম কেন, যে আপনি যেটার জন্য কাজ করবেন, যেটা আপনি মন থেকে চাইবেন, সেইটার জন্য যদি আপনি কাজ করতে পারেন, এই বিজনেসে আপনি তাই পাবেন, যা চাইবেন তাই পাবেন, সেটা পাওয়া যায়। আমরা সেরকম অনেক প্রমাণ দেখেছি। তা 15% দিয়ে শুরু করলাম, বেশ চলছিল, মোটামুটি যা চেয়েছিলাম পেয়ে গেছি, স্বপ্নটা মোটামুটি ফুলফিলড হয়ে গেছে। আবার যে নতুন করে স্বপ্ন দেখতে হবে ভুলেও গেছিলাম। কারণ আমরা কি করি বলুন তো, আমরা যেটা শেখাই যে হাতে একটা মোমবাতি নিয়ে আপনি, কারণ আপনার যে লাইফস্টাইল, আপনি আপনার বাড়িতে নিজস্ব একটা সাইকেলও নেই, আপনি তো মার্সিডিজ বেঞ্জের স্বপ্ন দেখতে পারেন না। তা সেই জন্যে আমরাও সেরকম দেখি না। মানে যেরকম আপনারা শুনবেন যে বিদেশি যখন আমেরিকান কোনো ক্যাসেট শুনবেন, সেখানে স্পিকাররা জিজ্ঞেস করে অডিয়েন্স থেকে, যখন তুমি এত টাকা রোজগার করবে, হুইচ কার উড ইউ লাইক টু ড্রাইভ, কোন গাড়িটা চালাবেন সেটা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে। তার মানে আপনার অনেক অলরেডি গাড়ি আছে। কিন্তু এখানে হয়তো প্রশ্নটা আরও প্রাসঙ্গিক হয়, তাহলে তুমি কি গাড়ি চাইবে? তাহলে তুমি টাকাটা দিয়ে কী করবে? গাড়ি কিনবে না কি করবে? তা সেই জন্যে আমরা মার্সিডিজ বেঞ্জের স্বপ্ন দেখতে পারি না শুরু থেকে, অনেকের ক্ষেত্রেই। তা আমি স্বপ্ন দেখেছিলাম 10,000 টাকা, পেয়ে গেছিলাম। তারপর অনেক দিন আটকে ছিলাম, কারণ স্বপ্ন ছিল না। ওই আমরা বলি যেটা, হাতে একটা মোমবাতি নিয়ে দেখুন কতটা আপনি দেখতে পান, যতদূর দেখতে পাবেন সেটাই তো আপনার স্বপ্ন। এবার যখন সেই স্বপ্নে আপনি পৌঁছে গেছেন, তখন মোমবাতিটা নিয়ে আবার তুলে দেখুন, আরও অনেকটা দূর দেখতে পাবেন।
তা আমার ক্ষেত্রে হয়েছিল কি, যখন স্বপ্নটায় আমি পৌঁছে গেছি তখন মোমবাতিটা আর জ্বালাতে ভুলে গেছিলাম, সেখানেই চলছিল এবং একটা কমপ্লেসেন্সিও বোধহয় এসে গেছিলো। তারপর যেটা ঘটলো যে একদিন একটা ছবি আমাকে এই বিজনেসটা মোড় ঘুরিয়ে দিল। এটা একটা ঘটনা, এরকম আপনাদের জীবনেও ঘটতে পারে। সেটা ছিল সেপ্টেম্বর 98 এবং আমরা তখনও 15%এই চলছি। তখন একটা অ্যামাগ্রামে একটা ছবি বেরিয়েছিল যে আগামী বছর মানে 99-এর নভেম্বর মাসে প্রথম অ্যানুয়াল লিডারশিপ সেমিনার হবে অ্যামওয়ের, এবং সেখানে যারা Q8 কোয়ালিফাই করবে, Q8 মানে সেই ফিসক্যাল ইয়ার মানে 98-99 ফিসক্যাল ইয়ার, মানে তার মধ্যে যারা 8 মাস 21% করতে পারবে তারা সেই সেমিনারে এলিজিবল। গোয়াতে হবে সেটা, সেই গোয়ার ছবি ছিল। সেপ্টেম্বর 98-এ ছবিটা দেখে আমি এবং সুজাতা বসে বললাম যে দেখো, অনেকেই প্রথম মাসেই সিলভার হয়েছে, আমরা পারিনি। অনেকেই 3 মাসে গোল্ড হয়েছে, 6 মাসে ডিডি হয়েছে, আমরা কিচ্ছু পারিনি। কিন্তু এইটা আমরা পারি, এটা আমরা অ্যাচিভ করতে পারি। সেটা করতে গেলে কি করতে হবে? লেটেস্ট বাই জানুয়ারি 99 আমাকে সিলভার হতে হবে। এবং উই বোথ টুগেদার টুক এ ডিসিশন যে আমরা জানুয়ারি 99-এ সিলভার হবই। আবার ড্রিমটা সেট হয়ে গেল, গোলটা সেট হয়ে গেল। এবং তখন আমরা দুজনে উই জাস্ট ওয়েন্ট ক্রেজি। কটা প্ল্যান দেখিয়েছি, কোথায় খেয়েছি, কোথায় ঘুমিয়েছি, কিচ্ছু মাথায় নেই। কারণ তখন চোখের সামনে, যেটা আপনারা সবাই জানেন যে হোয়েন ড্রিমস আর বিগ এনাফ ফ্যাক্টস ডোন্ট কাউন্ট। তা সেই জন্যে তখন ড্রিমটা আবার বড় হয়েছিল, তার জন্য কাজ করেছিলাম। ঘটলো কি, যে মাসে আপনি কাজ করা শুরু করবেন সে মাসে গিয়ে আপনি রেজাল্ট পাবেন না। সেপ্টেম্বরে কিছুই হলো না, সেই 15%, অক্টোবরে সেই 15%, নভেম্বরে সেই 15%, একই চলছে। কিন্তু ডিসেম্বরে ম্যাজিক হলো এবং ওই একটা মাসেই আমি বোধহয় এই বিজনেসের সব থেকে বেশি আনন্দ পেয়েছি, যখন ডিসেম্বরে আমরা 18% কোয়ালিফাই করলাম, সেই 4300 পিভি থেকে একদম 8000 পিভি, এবং বুঝলাম যে বলটা এবার রোল করতে শুরু করেছে। দ্য থিংস হ্যাভ স্টার্টেড হ্যাপেনিং। ভীষণ আনন্দ পেয়েছিলাম। তারপর বাকি যা কিছু ঘটনা ঘটেছে, ঘটছে বা ঘটবে, সেগুলো জাস্ট ঘটে যাবে, এগুলো তো ঘটনা, ঘটবেই। তখন বিশ্বাসটা এসে গেছে এখন। কারণ যখন সিলভার হয়েছিলাম জানুয়ারি মাসে, কোনো আনন্দই হয়নি, কারণ আমি তো জানুয়ারি মাসের আগে থেকেই জানতাম যে জানুয়ারি মাসে আমি সিলভার হবই। ইটস এ ডান ডিল, ইট ওয়াজ ডিসাইডেড মাচ আর্লিয়ার। তা সেইভাবে সিলভার হয়ে গেলাম। তারপর এমারেল্ড কিভাবে হলাম, এমারেল্ড হওয়ার স্বপ্ন কিভাবে দেখলাম, আজকে এই অডিয়েন্সের মধ্যে আছে আমাদের এই প্রোগ্রামটা যে হোস্টিং করছে দেবাশিস সরকার, দ্য গ্রেট লিডার, এমারেল্ডস গোয়িং ডায়মন্ড, তার সঙ্গে এই স্বপ্নের একটা যোগসূত্র আছে। আমি এবং দেবাশিস ট্রেনে ট্রাভেল করছিলাম, সেটা হচ্ছে 99-এর মার্চ মাসে। তখন সেটা আমার 3rd মান্থ অফ কোয়ালিফিকেশন, সেই মাসে গোল্ড প্রডিউসার হব। দেবাশিস তখন 18% পিন লেভেলে, এবং আমরা ট্রাভেল করছি, হায়দ্রাবাদ যাচ্ছি 2nd ক্লাস ট্রেনে, প্রচণ্ড গরম, খুব কষ্ট। তা সেই ট্রেনে যেতে যেতে আমরা কয়েকটা ডিসিশন নিয়েছিলাম, কয়েকটা স্বপ্ন সেট করেছিলাম। সেটা কি, ফার্স্ট মানে একটা ডিসিশন নিয়েছিলাম যে এরপর থেকে আমরা আর 2nd ক্লাসে ট্রাভেল করব না, ইট ডাজন্ট লুকস নাইস ফর আস। তা এটা বলতে পারি এখন, তখন এই বিজনেসের আগে হয়তো বলতে পারতাম না। আরেকটা ডিসিশন নিয়েছিলাম যে আমরা 2000 সালের শেষে একটা এমারেল্ডস ক্লাব প্লেজার ট্রিপ করব আন্দামানে। আমরা যারা এমারেল্ডস হয়ে যাব ততদিনে, তারা সবাই মিলে আন্দামানে ফ্যামিলি নিয়ে বেড়াতে যাব। কে কে এমারেল্ড হয়েছে? কেউ হয়নি তখনও অবধি। একমাত্র অসিতাভ দত্ত, শ্বেতা দত্ত, দে আর ডিরেক্ট ডিস্ট্রিবিউটার। আমরা তখনও অবধি একমাত্র, দ্যাট ওয়াজ দ্য 3rd মান্থ অফ আওয়ার কোয়ালিফিকেশন, গোয়িং গোল্ড। ফেব্রুয়ারি মাসে আমাদের যারা ফার্স্ট লেগ, যাদের স্টোরি বলবো, দ্য গ্রেট লিডার অনিরুদ্ধ আর মহুয়া, তারা জাস্ট সিলভার হয়েছে। মার্চ মাস চলছে, মার্চ মাসে সিলভার হয়েছিল আরেকজন, অচিন্ত বোস, অ্যানাদার গ্রেট লিডার। তো যাই হোক, তা কেউ এমারেল্ড হয়নি, এবং যার সঙ্গে স্বপ্নটা সেট করছি সে তখনও সিলভারও হয়নি। দিন ঠিক হয়ে গেল কবে কোথায় যাব, এটাকেই বলে স্বপ্ন। এবং আমরা জাস্ট কদিন আগে এই ডিসেম্বর জানুয়ারি মাসের বড়দিনের সময়টা এবং নিউ ইয়ার্স ডের সময়টা আমরা 4টে ফ্যামিলি সবাই মিলে প্রচণ্ড আনন্দ করে এলাম আন্দামানে।
ড্রিমস কাম ট্রু, স্বপ্নের বীজ বুনেছিলাম সেখানে। এবার এমারেল্ড কাদের হাত ধরে হলাম এবং কিভাবে হলাম, তা সেটার গল্প বলতে গেলে একটু আমার লিডারদের গল্প বলতে হবে। আমার যারা টিমের সব থেকে বড় লিডার, মানে বড় লিডার বলতে আমাদের টোটাল বিজনেসের সব থেকে বেশি পোর্শন যারা শেয়ার করে আপনারা সবাই জানেন, তারা হচ্ছে অনিরুদ্ধ অ্যান্ড মহুয়া ঘোষ, দ্য গ্রেট লিডার। দে আর অলসো ফাউন্ডার্স ডিরেক্ট, ফাউন্ডার্স এমারেল্ড এবং গোয়িং ডায়মন্ড, হিউজ অর্গানাইজেশন। এবং অনিরুদ্ধ সম্পর্কে আমার ভাই হয়, অসিতা বোধহয় যেরকম সম্পর্কে আমার দাদা হয়, অনিরুদ্ধ আমার ভাই হয়। তা অনিরুদ্ধ মহুয়াকে এই প্ল্যানটা শোনানো হয়েছিল কবে জানেন? তখন ওর জাস্ট বিয়ে হয়েছে। প্রথম আমি প্ল্যানটা শুনেছিলাম, তখন ওর বিয়ে হয়নি। এবং আমরা বাড়িতে যে ফার্স্ট প্ল্যান শোয়ের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, অনেককে ইনভাইট করেছিলাম, বেশিরভাগ লোকই আসেনি, 4-5টা কাপল এসেছিল, তার মধ্যে অনিরুদ্ধ অ্যান্ড মহুয়া ছিল। অসিতা বোধহয় প্ল্যান শো করেছিল। এবং সেই ঘর থেকে আলটিমেটলি যারা আমাদের সঙ্গে যোগ দেবে বলে মত জানিয়েছিল, অনিরুদ্ধ অ্যান্ড মহুয়া ওয়ার দ্য অনলি কাপল। তারা ডিসাইড করেছিল সেই প্রথম দিনেই যে তারা বিজনেসটা করবে। এবং তারপর আমরা এবং অনিরুদ্ধরা একই সঙ্গে এই বিজনেসটা বিল্ড করেছি, একই সঙ্গে জয়েন করেছি, একই লোকের কাছ থেকে প্ল্যান দেখেছি। অনিরুদ্ধ এত বড় লিডার যে তার গ্রুপকে আমাকে খুব একটা হেল্প করতে হয়নি বা হয় না, কারণ হি ইজ সাচ এ কম্পিটেন্ট লিডার। অনিরুদ্ধ এবং মহুয়ার কথা বলতে গেলে হয়তো 2 ঘন্টা কথা বলে রাখা যায়। দে আর দ্য বেস্ট স্টুডেন্ট অফ দিস বিজনেস। তা সেই রকম একটা লিডার আমরা একদম প্রথম দিনই খুঁজে পেয়েছিলাম। এবং তার পরের গল্প, সেই অনিরুদ্ধ মহুয়া আমরা যেদিন সিলভার হলাম, যে মাসে, জানুয়ারি মাসে, পরের মাসে তারাও সিলভার হলো, ফেব্রুয়ারি 99। আমাদের সেকেন্ড লেগ দেবাশিস আর মিতা সরকার। তারা কারা? অনিরুদ্ধ তো আমার ভাই, দেবাশিস মিতাকে আমরা চিনতামই না। কোত্থেকে এলো তাহলে? আমি কাউকে চিনতাম, আমি আমার এক অফিস কলিগকে চিনতাম, তার নাম রমল রায়চৌধুরী এবং তার স্ত্রী শিখা রায়চৌধুরী। আমি তাদের এই প্ল্যানটা বলেছিলাম এবং তারা বলেছিল বিজনেসটা করবে এবং জয়েন করেছিল। তা এই বিজনেস যারা জয়েন করে সবাই যে খুব সাকসেসফুল হয় তা তো হয় না, সবাই সেইভাবে কাজও করে না। তা তিনি ফর সাম রিজন বিজনেসটা খুব বেশি দিন কাজ করেননি। স্টিল হি ইজ ইন দিস বিজনেস, কিন্তু এফেক্টিভলি কাজটা এখনও করছে না। মেবি তার রাইট টাইমটা এখনও আসেনি। কিন্তু ঘটনা কি ঘটেছিল, তিনি যতদিন কাজ করেছিলেন তার মধ্যে কয়েকজনকে স্পন্সরও করেছিলেন, 3জনকে স্পন্সর করেছিলেন অ্যাকচুয়ালি। তার মধ্যে তিনি এবং বাকি 2জন, তারা কেউই এখনও বিজনেসটা করছেন না। হয়তোবা সবাই বিজনেসে নেইও হতে পারে, কিন্তু তার মধ্যেই তিনি একজনকে স্পন্সর করেছিলেন। তারা হচ্ছেন এই রমল রায়চৌধুরীর পিস্তুত ভাই দেবাশিস সরকার এবং তার স্ত্রী মিতা সরকার, যাদের আমরা চিনতাম না। পেয়ে গেলাম অদ্ভুতভাবে। এবং তারা একটি কাপল যারা এই বিজনেসটা সত্যিই করতে চায় এবং এখনই করতে চায়। তা প্রথম চিন্তামো না, আস্তে আস্তে আলাপ হলো এবং সেখান থেকে আলাপ আরও দৃঢ় হলো। এখন সব থেকে বড় আনন্দের কথা, তারাও আমাদের মতন এমারেল্ড গোয়িং ডায়মন্ড এবং তারা এখন আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড। তৃতীয় লেগ কিরিটি অ্যান্ড শাশ্বতী দাশগুপ্ত, দ্য গ্রেট লিডার, দ্য অসম কাপল। তারা কোত্থেকে এলো এটাও একটা গল্প, অদ্ভুত গল্প। এদেরও আমরা চিনতাম না। আমি যে অর্গানাইজেশনে চাকরি করতাম, কিরিটি, এই শাশ্বতী সেই অর্গানাইজেশনেই চাকরি করতো, কিরিটি অন্য একটি প্রাইভেট ফার্মে চাকরি করতো, কিন্তু আমি শাশ্বতীকে চিনতাম না। আমি একজনকে চিনতাম, আমাদের আরেক অফিস কলিগ, তার নামটা আজকে এখানে মেনশন করব না, কারণ তিনি এই বিজনেসটা আমাদের সঙ্গে করেননি, কিন্তু তিনি করবেন বলে ঠিক করেছিলেন। এই গল্পটা বলছি তো বিজনেস আসার আগেকার গল্প। এবং তাকে বলা হয়েছিল, তিনি বলেছিলেন বিজনেসটা করবেন এবং তিনিও অনেক লোকের সঙ্গে কথা বলেছিলেন। তাদের মধ্যে একজনরা হচ্ছে এই কিরিটি অ্যান্ড শাশ্বতী দাশগুপ্ত। তাদের সঙ্গে সেই ভদ্রলোকের থ্রু দিয়েই আলাপ হলো। আলটিমেটলি যখন বিজনেসটা লঞ্চ করলো, তখন আমি যাকে স্পন্সর করব বলে ঠিক করেছিলাম, সেই ভদ্রলোক ডিসাইড করলেন যে তিনি এখনই করবেন না। এবং তার টিমের অন্য যারা, তারাও বেশিরভাগই ডিসাইড করলেন তারা এখনই করবেন না। কিন্তু কিরিটি শাশ্বতীরা ছিল একটি কাপল যারা বিজনেসটা বুঝতে পেরেছিল এটা কি দিতে পারে এবং তারা ডিসাইড করেছিল এখনই করবে। এবং তখন তারা কি করবে, তারা তাদের যিনি আপলাইন হতে পারতেন তার সঙ্গে কথা বলে, তার পারমিশন নিয়ে
তারা আমাদের সঙ্গে ডাইরেক্টলি জয়েন করলেন, পেয়ে গেলাম একজনের থ্রু দিয়ে। তা এই কথাগুলো বলছি কেন, এই বিশ্বাসটা আপনাদের মনের মধ্যে এনে দিতে যে ইউ ডু নট নিড টু নো এভরিবডি, ইউ নো সামবডি হু নো সামবডি হু নো সামবডি হু নো সামবডি, তাদের থ্রু দিয়ে পেয়ে যাবেন। তা এখন কিরিটি শাশ্বতী আমাদের ওয়ান অফ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ডস, ফ্যামিলি ফ্রেন্ড। আমরা তাদের সঙ্গে এই আন্দামানে গিয়ে ঘুরে এলাম, দেবাশিসটা আমাদের সঙ্গে ছিল, কৌশিক সুবরা ছিল অ্যানাদার গ্রেট লিডার, অ্যান্ড উই স্পেন্ড ফ্যান্টাস্টিক টাইম, কোয়ালিটি টাইম উইথ কোয়ালিটি পিপল। যেরকম অ্যাসোসিয়েশন আপনি লাইক করেন, সেই কিরিটি শাশ্বতী দে আর অলসো গোয়িং এমারেল্ড, গোয়িং ডায়মন্ড প্রিটি সুন, এবং তাদের টিম থেকেও আরও অনেক এমারেল্ড ডায়মন্ড উঠে আসছে। দ্য থিংস আর হ্যাপেনিং। তা এই হলো আমাদের মোটামুটি এমারেল্ড কাদের নিয়ে হয়েছিলাম তাদের গল্প ছোট্ট করে বললাম। এরপরে আরও অনেক লিডার্স টিমে আছেন, উইথে ডেপথে। তার মধ্যে আমি ন্যাচারালি এখানে আমরা নিজেদের উইথের আর কিছু লিডারের নাম জাস্ট মেনশন করব, কারণ এই কথাগুলো মেনশন করছি এই কারণে যে দে আর অলসো সাচ লিডার্স যারা কিনা আমাদের সঙ্গেই বিজনেসে জয়েন করেছিল একই সঙ্গে, কিন্তু তার মধ্যে অনেকেই অলরেডি অনেক সাকসেস পেয়ে গেছে, অনেকে তাদের থেকে অনেক পরে জয়েন করেও সাকসেস পেয়ে গেছে, অনেকে পায়নি, অনেকে হারিয়ে গেছে, কিন্তু কিছু লোক দাঁতে দাঁত চেপে টিকে গেছে, লড়ে গেছে, এবং তারাও সাকসেস পাচ্ছে। আমি এখন যাদের কথা বলবো তারা হচ্ছে আমার নেক্সট লিডার্স, যাদের ব্যাচ, যারা খুব তাড়াতাড়ি উঠে আসছে, যারা কিনা আমাদের খুব শীঘ্রই ডায়মন্ড করে দেবে। আমি কয়েকটা নাম মেনশন করছি, যেরকম আমার নিজেরই দাদা বৌদি, তারা থাকেন সুদূর হায়দ্রাবাদে। আমার দিদিরা আমাদের সঙ্গে এখনও জয়েন করেননি, আমি জানি পরে নিশ্চয়ই করবেন। দাদারা কিন্তু প্রথম দিন থেকেই আমার সঙ্গে জয়েন করেছিল। দাদা শিক্ষায়, দীক্ষায়, সাকসেসে, সব কিছুতেই আমার থেকে অনেকটাই এগিয়ে, কিন্তু এই বিজনেসে আমি যত তাড়াতাড়ি সাকসেস পেয়েছি দাদা তত তাড়াতাড়ি সাকসেস পাইনি। তাতে কিছু এসে যায় না, এক একজনের এক একটা স্পিড। এভরিথিং উইল হ্যাপেন ইন গডস টাইম অনলি। তা সেই অবধি আপনাকে ধৈর্য ধরে বসতে হবে, লেগে থাকতে হবে। দাদারা সেই টেনাসিটি দেখিয়েছে, অ্যান্ড দে আর অলসো গোয়িং সিলভার ভেরি সুন। আরেকটা লেগের কথা বলবো, এটা আমি একটু আত্মীয়দের কথাই বলছি। আমার আরেক দিদি, আমার এক মাস্তুতো দিদি এবং জামাইবাবু, দে আর অলসো কামিং প্রেটি ফাস্ট, দে আর অলসো গোয়িং সিলভার ভেরি সুন। আরও দুই একটা লেগের কথা বলছি, যেরকম আমরা যে অর্গানাইজেশনে ছিলাম সেখান থেকে বেশ অনেকেই এই বিজনেসে আমাদের সঙ্গে জয়েন করেছে। তার মধ্যে আরও দু একটি কাপল আছেন, যেরকম তারা কিন্তু কথাগুলো বলছি, এরা সবাই কিন্তু আমাদের সঙ্গে সেই মে 98-এ জয়েন করেছিল, কিন্তু তারা এখনও তাদের সময়টা ঠিক আসেনি এতদিন, এবার সময়টা আসছে। কিন্তু তারা ধৈর্য ধরে কাজটা করে গেছে, আপলাইনের ওপর বিশ্বাস রেখেছে, সিস্টেমের ওপর বিশ্বাস রেখেছে, অ্যান্ড দে আর অল গোয়িং সিলভার ভেরি সুন। এই মোটামুটি আমার টিমের গল্পের কথা একটু শেয়ার করলাম। আর এইসব কথাগুলো শেয়ার করার একটাই উদ্দেশ্য যে দেখুন, এতদিন লেগে থেকেও যদি সাকসেস পাওয়া যায়, জাস্ট ভাবুন তো, আপনার যদি সিলভারশিপ পেতে কতদিন সময় লাগতে পারে? কেউ বলে 6 মাস, কেউ বলে 8 মাস, কেউ বলে 10 মাস, কেউ বলে 12 মাস, কারো ক্ষেত্রে 2 বছর, কারো ক্ষেত্রে 3 বছর। তাতে কি এসে গেল? আপনি কি এই ঘরে যারা আছেন তারা কি কেউ মনে করেন যে আপনারা যে কাজটা আপনারা করছেন বর্তমানে, সেই কাজটা যদি আগামী 3 বছর মন প্রাণ দিয়ে করে যান, এই বিজনেস ছাড়া আপনার প্রাইমারি অকুপেশন, তাহলে আপনার সেই অকুপেশনে আপনার রোজগারটা 50,000 টাকা বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? আমি তো এমন কোনো অকুপেশনের কথা খুব একটা জানি না, কিন্তু এই বিজনেস যদি আপনি কাজ করেন 6 মাসেও হতে পারে, 3 বছরেও হতে পারে, কিন্তু আপনি ওখানে যে পৌঁছবেন এটা গ্যারান্টেড যদি জাস্ট স্টিক করে থাকেন। তা এই সব স্টোরিগুলো শেয়ার করছি, আমার একটাই উদ্দেশ্য ছিল আপনাদের মনের মধ্যে বিশ্বাসটা জাগিয়ে দেওয়া যে এত লোক যদি পেরে থাকে আমিও পারবো। আমি একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করছি। গল্পটা একটা ঘটনা, জাস্ট 3-4 দিন আগেই ঘটেছিল। একটা জিনিস আমি চোখের সামনে দেখলাম, এবং বিশ্বাস কি দিতে পারে। আমি একটা ছোট্ট গ্রুপ মিট করছিলাম, একটা টিম মিট। সেখানে একটা বাড়ির একটা ঘরের মধ্যে, সেখানে বেশ কিছু লোকজন ছিল। একটা ঘরের মধ্যে যা লোক ধরে, তার পাশে একটা অ্যাটাচ টয়লেট ছিল, এবং সেই টয়লেটে ন্যাচারালি যাদের টয়লেট যাওয়ার দরকার হচ্ছে তারা মাঝে মাঝে যাচ্ছে। আর ঘরটা ঘরোয়া একটা মিটিং, সবাই মাটিতে বসে শুনছে, আর দু একটা চেয়ারও ছিল, চেয়ারে কেউ কেউ বসেও আছে। এবার মাঝে মাঝে কেউ না কেউ টয়লেটে যাচ্ছে, এবং টয়লেটের
যাওয়ার মানে আলো জ্বালাবার যে সুইচ বোর্ডটা ছিল সেই দেওয়ালের ওপর, টয়লেটের যে দরজা তার ঠিক পাশেই, এবং সেই সুইচ বোর্ডের পাশেই কিছু চেয়ার ছিল, সেখানে কেউ কেউ বসেও ছিল। এবার এক ভদ্রমহিলা টয়লেটে যাবেন বলে ঢুকেছেন, তাকে হেল্প করার জন্যে আরেক ভদ্রমহিলা যিনি ওই সুইচ বোর্ডের পাশে বসেছিলেন তিনি লাইটটা জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলেন। লাইট জ্বালালেন, জ্বললো না। এবার উনি সুইচ বোর্ডে যতগুলো সুইচ আছে সবগুলোই ট্রাই করলেন, কিন্তু কোনোটাতেই সেই আলোটা জ্বললো না। বরং তার মধ্যে কি হলো, ঘরের আলোটা একবার নিভিয়ে ফেললেন, আবার জ্বালালেন, এসব হলো। তা উনি একটু মানে নিজের ওপর বিশ্বাসটা হারিয়ে ফেললেন, বোধহয় হচ্ছে না, বোধহয় লাইটটা বোধহয় কেটেই গেছে, বোধহয় এটা জ্বলবে না। কিন্তু তার জাস্ট একটু আগেই আরেক ভদ্রলোক ওই টয়লেটে গেছিলেন এবং তিনিও আলোটা জ্বালিয়েই ঢুকেছিলেন। তিনি তখন ওনাকে বললেন যে ওই সুইচটা, এই যে সুইচটা দেখছো ওইটা জ্বালাও। তা সেই সুইচটা কিন্তু ভদ্রমহিলা তার আগেও জ্বালিয়েছেন, আলো জ্বলেনি। এবার এমন একজন বলছে যে কিনা সেই সুইচটা আগে জ্বালিয়ে দেখেছে যে জ্বলে, সেটা করে দেখিয়েছে। এবার তার প্রতি বিশ্বাসে বলছে যখন হয় তাহলে আরেকবার ট্রাই করে দেখি, আবার জ্বালালেন। এবার একটু ওয়েট করলেন, ওয়েট করে দেখলেন আলোটা জ্বলল। বুঝতেই পাচ্ছেন আলোটা ছিল টিউব লাইট। সেই ভদ্রমহিলা যে বাড়িতে থাকেন সেখানে তার বাথরুমের আলোটা ছিল ফিলামেন্ট ল্যাম্প, জ্বালালেই জ্বলে, না হলে কেটে গেছে। কিন্তু এখানে একজন বলে দিল যে এটা জ্বলবে, সেই বিশ্বাসে তিনি একটু যেই ওয়েট করলেন দেখলে সত্যি চলে। তাই আপনাকেও প্রতিটা লোকের ওপর বিশ্বাস রাখতে হবে, যে কাজ করছে না তাকে আপনি না এর দ্বারা হবে না বলে যদি ছাঁটাই করে দেন তাহলে ইউ মে লুজ ইউর ডায়মন্ড লেগস। প্রতিটা লোকের হবে, এই ঘরে যারা যারা আছেন প্রত্যেকে আপনারা একদিন এমারাল্ড, ডায়মন্ড সব স্টেপ আপনারা পৌঁছে যাবেন। অ্যান্ড গো ডায়মন্ড, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ।